জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া পর্যালোচনা রাজনৈতিক দলগুলোর সময় দিলেও সরকারকে ছাড় নয় বলছে বৈষম্য বিরোধীরা। বগুড়ায় অভ্যন্তরীণ বিমানবন্দর চালু হলে গতি বাড়বে শিল্প খাতে বলছেন স্থানীয়রা, সুযোগ হবে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের। ফেব্রুয়ারিতেই চট্টগ্রাম কক্সবাজার রুটে আরও 2টি ট্রেন চালু, পর্যায়ক্রমে রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হবে পর্যটন শহর। এবং ট্রাম্পের শপথের পরে ইরানে মার্কিন হামলার গুঞ্জন, তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধেই ওয়াশিংটনের হুমকি বলছেন বিশ্লেষকরা। শুনছিলেন শিরোনাম, স্বাগত এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শম্পা বিশ্বাস। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো শুরু করেছে অন্তর্বর্তী সরকার। জামায়াত সেই খসড়া পর্যালোচনা করছে, তবে বিএনপি বলছে পুরো সংবিধান বিলুপ্তির সুযোগ নেই। অন্যদিকে বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন সরকারকে প্রয়োজনে আরও সময় দেওয়া হবে, কিন্তু ঘোষণাপত্র প্রকাশের প্রশ্নে কোনো ছাড় নয়। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। লাল সবুজের মানচিত্র জুড়ে এই যে 56,000 বর্গমাইল, এই জনপদের মানুষ বরাবরই অধিকারের প্রশ্নে জীবন বিলিয়ে দিতে সদা প্রস্তুত, সদা জাগ্রত। কি 52, কি 69, 71 কিংবা 90, কিন্তু তবুও তো আক্ষেপ, এত রক্ত, এত জীবনের বিনিময়ও কেন বাংলাদেশ ঘুরে দাঁড়ালো না আজও? আর তাই তো 24-এ এসেও নতুন এক রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে রাজপথে বিলীন হলো প্রায় 2,000 মানুষের জীবন। মূলত জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমেই সেই বন্দোবস্তের প্রতিচ্ছবি দেখতে চায় ছাত্র জনতা। 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশে তারা যে আলটিমেটাম দিয়েছে, তার অগ্রগতি কত দূর? সরকারের আশ্বাসে গত 31 ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশ থেকে সরে এসেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আলটিমেটাম অনুযায়ী সময় আছে আর মাত্র একদিন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। প্রফেসর ইউনূস বারবার বলছেন যে সবাই মিলে যেটা অ্যাডপ্ট করবে, সবাই মিলে যেটার সাথে আছে সেখানে উনি আছেন। হ্যাঁ, উনি হচ্ছেন জাতীয় ঐক্যের প্রতীক। তো সেই জায়গাটায় সমস্ত পলিটিক্যাল পার্টি, আমাদের স্টুডেন্টরা, বড় বড় পার্টিগুলো এবং ছোট পার্টি সবাই মিলে যদি একটা জায়গায় ঐক্যমতে পৌঁছে, তো সেই জায়গায় আমরা সেই সাথে থাকার মধ্যে তো অন্যায় কিছু নাই। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া প্রস্তাবনাও পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। জামায়াত বলছে সরকারের তরফ থেকে পাঠানো খসড়া নিয়ে আলোচনা করছেন তারা। আলোচনায় প্রস্তুত বিএনপিও, তবে পুরো সংবিধান কোনোভাবেই বাতিল চায় না দলটি। ঘোষণাপত্র তো ওদের ব্যাপারে, এটা ওরা কিসের ঘোষণাপত্র জানি না। তো ওদের বয়স তো আমাদেরও ছিল, আমরাও তো যখন তরুণ ছিলাম আমরাও একটা আন্দোলন করেছি, আন্দোলন করে একটা মিলিটারি ডিক্টেটরকে সরাইছি। কিন্তু তখন আমাদের এরকম ঘোষণাপত্র বা কিছু আগে নেই। আমরা যে একটা যুগান্তকারী পরিবর্তনগুলো ঘটিয়েছি, জিয়াউর রহমান সাহেব এবং আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, এই কনস্টিটিউশন দেখেই তো করছি, বাতিল করতে হয় নাই তো। জুলাই প্রোক্লামেশন জাতীয় কিছু একটা তো ইতিহাসের জন্য থাকা উচিত। হচ্ছে এই কাজটি করার দরকার ছিল 5 আগস্টের পরপরই। গভর্নমেন্ট একটা ড্রাফট করছে আমি জানি, ওরা আমাদের মতামত চাচ্ছে অফিসিয়ালি। তো সে কারণে আমি মনে করি যে আমরা একটু এবং আমরা আলোচনা করে ঠিক করব বলেছি। সরকারের চেষ্টাকে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক কমিটি বলছে আরও সময়ের প্রয়োজন হলেও আলোচনার মাধ্যমে সমাধানে আসবেন তারা, তবে কোনোভাবেই ঘোষণাপত্র প্রকাশ থেকে সরে আসার সুযোগ নেই। আমরা এটাতে দৃঢ়ভাবে অবস্থান করছি যে আমাদের একটি দালিলিক প্রমাণ প্রয়োজন এবং সেটার ক্ষেত্রে আমাদের কোনো ব্যত্যয় ঘটবে না। সকল অংশীজনও যেহেতু এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছে এবং সেখানে যদি সরকার আরও কিছু সময় চায় তখন আমরা সেটা নিয়ে ভাবব। রাষ্ট্রচিন্তক অধ্যাপক সলিমুল্লাহ খানের মতে 71 কেন ব্যর্থ হয়েছিল তার জন্যই প্রয়োজন 24-এর ঘোষণাপত্র। তিনি বলছেন 24-এর এই অভ্যুত্থানে ঠিক কি কারণে মানুষ রাস্তায় নেমে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে তার পুরো তালিকাটাই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র।
জুলাই বিপ্লবের ঘোষণাটা হয়েছে বাস্তবে, শেষ পর্যন্ত এসছে এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি, এই স্লোগানটাই হচ্ছে তাদের শেষ দাবি। কিন্তু এই দাবির পেছনে কি ছিল, মানে 2000-এর কাছাকাছি মানুষের প্রাণহানি হয়েছে শুধু জুলাই আগস্টের অভ্যুত্থানে। আমি মনে করি সবচেয়ে বড় হলো কি দেশে মানুষের যে মত প্রকাশ অর্থাৎ ভোট দেওয়ার যে অধিকার সেটা লুণ্ঠন করা হয়েছে। আরও বড় প্রকাশ, উন্নয়নের নামে দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে এবং দেশকে ক্রমশ বিপজ্জনক করে তোলা হয়েছে। আপনি যদি এত বড় জিনিসটাকে বোঝেন তাহলে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটা বুঝবেন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটা কি, যে কি কারণে 1971-এর মুক্তিযুদ্ধে এত প্রাণদান করার পরেও আমরা দেশকে প্রকৃত প্রস্তাবে একটা স্বাধীন দেশে রূপান্তরিত করতে পারলাম না, কি কি কারণে মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে তার যে একটা তালিকা, এটাই হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। তার মধ্যে 1971 আছে, 1971-এর ধারাবাহিকতায় 2024। আমি যে জুলাই বিপ্লবের সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। তিনি বলছেন অচিরেই বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর যে সম্ভাবনা তৈরি হয়েছে, 24 ব্যর্থ হলে তার জন্য আবার কতকাল ধরে অপেক্ষা করতে হবে, হয়তো সেই অনিশ্চয়তাকেই সঙ্গী করতে হবে প্রজন্মের পর প্রজন্মকে। বেলায়েত হুসাইন, এখন, ঢাকা। বেসামরিক বিমান চলাচলে বগুড়ার সম্ভাবনার দুয়ার খুলেছে। টাকার যোগান থাকলে 1 থেকে 1.5 বছরের মধ্যে অভ্যন্তরীণ বিমান চলাচল শুরু করবে বিমান প্রধানের এমন আশ্বাসের খবরে খুশি বগুড়াবাসী। অভ্যন্তরীণ বিমানের সাথে কার্গো বিমান ওঠানামা করলে বগুড়ার কৃষি শিল্প সমৃদ্ধ হবে, এমনটি মনে করছেন উন্নয়ন অংশীদাররা। আরও জানাচ্ছেন মাজিদুর রহমান। বগুড়ায় বিমানবন্দর স্থাপনে উদ্যোগ নেওয়া হয় 1987 সালে। নানান জটিলতায় সে উদ্যোগ ভাটা পড়লে 1991-96 মেয়াদে বিএনপি সরকারের শেষ দিকে বগুড়ায় বিমানবন্দর স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়। 22 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয় সরকার। 1995 সালে সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া নৌকা আঞ্চলিক মহাসড়কের পাশে 110 একর জমি অধিগ্রহণ করা হয়। কাজ শেষ হয় 2000 সালে। এরপর প্রায় 2 যুগ ধরে পাইলট প্রশিক্ষণ স্কুল হিসাবে বিমান বাহিনী এই বিমানবন্দরটি ব্যবহার করছে। তবে এবার সামরিক ও বেসামরিক উভয় বিমান উঠবে এই বিমানবন্দর থেকে। বিমান বাহিনী প্রধানের এমন আশ্বাসে খুশি বগুড়াবাসী। স্টেডিয়ামকে কেন্দ্র করেই সবকিছু গড়ে উঠেছিল, কিন্তু 17 বছর ধরে আমাদের বিমান চলাচল এখানে চালু হয় নাই। ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা, সাংস্কৃতিক, খেলাধুলা সকল ক্ষেত্রেই এই বিমানবন্দর হওয়ার পর বগুড়া ব্যাপক প্রসার লাভ করবে। আমি সহ বগুড়ার প্রত্যেকটি মানুষ চাচ্ছে যে দ্রুত যেন এই বিমানবন্দরটি চালু হয়। কৃষি শিল্প ও পর্যটন উন্নয়নে এ বিমানবন্দরের দাবি ছিল বগুড়া, নওগাঁ, জয়পুরহাট সহ উত্তরাঞ্চলের কোটি মানুষের। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠানে অত্যাবশ্যকীয় ছিল আকাশপথে স্বল্প সময় যাত্রা। ব্যবসা বাণিজ্য প্রসার ও দেশের সুষম উন্নয়নে বিমানবন্দরের প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেন বগুড়ার ব্যবসায়ী নেতা ও বেসরকারি উন্নয়ন কর্মকর্তারা। উন্নয়নের জন্য এবং অর্জন বৃদ্ধির জন্য যোগাযোগ পূর্ব শর্ত। তো এখানে সরকারের এটা করা উচিত। এটা করলে দেশের ব্যালেন্স ডেভেলপমেন্টের অনেকটা কভার করবে। বগুড়ার আশেপাশে যে ডিস্ট্রিক্টগুলো আছে, যেমন আপনার জয়পুরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, এই এলাকার সবারই প্রাণ দেবে। কারণ বগুড়া আপনার মিডিল পয়েন্টে ছোট ক্ষুদ্র বাজারি বড় শিল্প আছে, সেগুলোর আমাদের এক্সপোর্ট আরও বেড়ে যাবে। বিমানবন্দরে গেলে বিভিন্ন বাইরে আসবে, স্বল্প সময়ে তারা আসতে পারবে। বগুড়ার এয়ারফিল্ডে রানওয়ে রয়েছে 4600 ফুট। আভ্যন্তরীণ ছোট আকারে বিমান চলাচলের জন্য প্রয়োজন 6000 ফুট এবং আন্তর্জাতিক বড় বিমান চলাচলে রানওয়ে দরকার 8000 থেকে 10000 ফুট। মাজিদুর রহমান, এখন, বগুড়া। নতুন বছরে কক্সবাজারগামী পর্যটকদের জন্য সুখবর নিয়ে এলো বাংলাদেশ রেলওয়ে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচল শুরু করবে প্রবাল এবং সৈকত নামে নতুন ট্রেন। যাত্রাপথে থামবে 8টি স্টেশনে। এতে প্রতিদিন প্রায় 3000 যাত্রী যাতায়াতের সুযোগ পাবেন। রেল কর্তৃপক্ষ বলছে ভবিষ্যতে পুরো দেশের রেল নেটওয়ার্কে কক্সবাজারকে যুক্ত করার পরিকল্পনা চলছে। কক্সবাজার প্রতিনিধি মন্তোষ পেদজ্ঞকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। সমুদ্রের উত্তাল জলরাশি কিংবা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটকদের টানে মন্ত্রমুগ্ধের মতো। ছুটির দিন হলে তাই লাখো দর্শনার্থীর ঢল নামে সমুদ্র নগরী কক্সবাজারে।
সড়কপথে পর্যটকের চাপ কমাতে 2023 সালের 1 ডিসেম্বর ঢাকা কক্সবাজার রুটে প্রথমবারের মতো ট্রেন চলাচল শুরু হয়। ঢাকা থেকে 2টি ও চট্টগ্রাম থেকে বিশেষ একটি ট্রেন চালিয়ে 1 বছরে নতুন এই রুটে রেলওয়ের গড় আয় 80 কোটি টাকারও বেশি, যা এরই মধ্যে রেলওয়ের সবচেয়ে লাভজনক ও জনপ্রিয় রুটের স্বীকৃতি পেয়েছে। চাহিদা বাড়তে থাকায় চট্টগ্রাম থেকে স্থায়ীভাবে চালু হচ্ছে প্রবাল ও সৈকত নামে নতুন আরও 2টি ট্রেন। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রাম কক্সবাজার রুটে যাতায়াত শুরু করবে ট্রেন দুটি। এতে মাত্র 4 ঘন্টায় যাওয়া যাবে কক্সবাজার। পর্যটকদের সুবিধার জন্য ট্রেনে থাকছে খাবারের বগিও। গত 1 বছরের বেশি সময় ধরে আমরা ঢাকা থেকে ইন্টারসিটি ট্রেন চালাচ্ছিলাম এবং গত বছর ঈদ থেকে আমরা স্পেশাল ট্রেন চালাচ্ছিলাম। সেটা এখন স্পেশাল ট্রেনটা এখন একটা স্থায়ী ট্রেন হিসাবে সৈকত এবং প্রবাল এক্সপ্রেস নামে এটা 2 বার যাবে, 2 বার আসবে, অর্থাৎ 4টা ট্রেন আরও এক্সট্রা আমাদের হবে। রেলওয়ে সূত্র জানায় নতুন ট্রেন দুটির প্রতিটিতে 16টি বগি ও 743টি আসন থাকবে। শীতাতপ নিয়ন্ত্রিত না হলেও ট্রেনে কেবিন, শোভন ও প্রথম শ্রেণীর এই 3 ধরনের টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। আগামীতে সিলেট, ময়মনসিংহ সহ দেশের আরও কিছু রুটের ট্রেন কক্সবাজারের সাথে যুক্ত হবে বলে আশা রেলওয়ে কর্তৃপক্ষের। সিলেট থেকে একটি ট্রেন দিলে চলাচল করলে ভালো হয়, ময়মনসিংহ থেকে দেওয়া যেতে পারে, ঢাকা থেকেও আরও ট্রেন সংখ্যা বৃদ্ধি করা যায় এবং যে ট্রেনগুলো চট্টগ্রাম পর্যন্ত আসে, আন্তনগর, তুলনা, মহানগর, গদুলি, এই ট্রেনগুলো পর্যায়ক্রমে কক্সবাজার পর্যন্ত এক্সটেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। কক্সবাজারমুখী যাতায়াতের বাহন হিসেবে পর্যটকদের প্রথম পছন্দ ট্রেন। এ কারণে ট্রেনের টিকিটের চাহিদাও থাকে তুঙ্গে। অনলাইনে সার্ভার চালুর পর মুহূর্তেই শেষ হয়ে যায় সব টিকিট। তাই নতুন ট্রেন চালুর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পর্যটকরা। 2টা ট্রেন যুক্ত হচ্ছে, এটা তো খুবই আনন্দের বিষয়। এখন তো মনে হচ্ছে আবার আসি সবাই একসাথে। আসা যাওয়ার জন্য আমাদের অনেক টাইম কমে, সাশ্রয়, সবকিছু মিলে আমাদের জন্য আলহামদুলিল্লাহ খুব সুন্দর। নতুন ট্রেন আরও বেশি থাকা দরকার, কারণ এটাতে এত বেশি চাপ যে আমরা 1 মাস আগেও টিকিট পাই নাই। নতুন ট্রেন দুটির একটি সকাল 6:30টায় ও অন্যটি বিকেল 3:10 চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাত্রা করবে। ফিরতি পথে কক্সবাজার স্টেশন থেকে ছাড়বে সকাল 10:20 ও রাত 8টায়। যাত্রাপথে 16 শহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডোলাহাজারা ও রামু স্টেশনে থামবে ট্রেন দুটি। এতদিন ঢাকা থেকে কক্সবাজারমুখী 2টি পর্যটকবাহী ট্রেন যাতায়াত করত। চট্টগ্রাম থেকে স্থায়ী কোনো ট্রেন না থাকায় আক্ষেপ ছিল এ অঞ্চলের মানুষের। তবে সাম্প্রতিক সময়ে যে ট্রেন দুটি চালু হচ্ছে, এর মধ্য দিয়ে সেই আক্ষেপ দূর হবে। শুধু তাই নয়, এই ট্রেন দুটি বিভিন্ন স্টেশনে থামার কারণে সড়ক পথে কমবে যাত্রী চাপ। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। বাণিজ্য মেলার অর্ধেক সময় গড়ালেও ছুটির দিন ছাড়া জমছে না মেলা প্রাঙ্গণ। তবে বিশেষ কিছু স্টলে ক্রেতা দর্শনার্থীর ভিড় রয়েছে। স্টিলের রেডিমেড বাড়ি বিক্রির স্টলে চলছে জমজমাট বেচাকেনা। এদিকে কয়েদিদের হাতে তৈরি কারা পণ্যের স্টলে ভিড় এবং বেচাকেনা জমজমাট। আর জানাচ্ছেন শাহিনুল ইসলাম সাগর। মাস জুড়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অর্ধেক সময় গড়িয়েও বিক্রেতাদের বিক্রি না থাকার অভিযোগ যেন শেষ হচ্ছে না। তবে প্রতিবারের মতো এবারও কোনো না কোনো স্টল ঘিরে ক্রেতা দর্শনার্থীদের কৌতূহল ও বিক্রি ছিল বেশ। ছবিতে যে বাড়িটি দেখছেন সেটি কোনো শৌখিন বাড়ি নয়, এটি বাণিজ্য মেলার একটি স্টল, যেখানে আছে এ ধরনের বাড়ি নির্মাণের সমস্ত আয়োজন। তবে নির্মাণ সামগ্রীতে ব্যবহার হয়েছে ইটের বদলে স্টিল আর মাটির বদলে টাইলস, যা মেলার দর্শনার্থীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাইরে থেকে দেখে খুব ভালো লাগছে, ফিজিক্যালি আরো বেশি সুন্দর দেখা যাবে মনে হচ্ছে, আর এমনি তো ডেকোরেশন অনেক সুন্দর লাগতেছে। আমার ইচ্ছা এরকম একটা বাড়ি করার, এই জন্য ঘুরে ঘুরে দেখে আসলাম। এই বাড়িটি নির্মাণ করতে চাইলে গুনতে হবে প্রায় 14 লাখ টাকা। এছাড়াও 1000 বর্গফুটের নিচে স্টিলের রেডিমেড একতলা বাড়ি তৈরিতে প্রতি বর্গফুটে খরচ পড়বে প্রায় 2100 টাকা। আর 1000 বর্গফুটের উপরে হলে গুনতে হবে প্রতি বর্গফুটে 2000 টাকা। 2 তলা বাড়ির ক্ষেত্রে প্রতি বর্গফুটে খরচ পড়বে 2700 টাকা। ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছেন বলে জানালেন প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী। আমাদের স্টিল স্ট্রাকচার দিয়ে আমরা বাড়িগুলো নির্মাণ করে দিচ্ছি, তো সেক্ষেত্রে ক্লায়েন্ট নিজের মতো করেই রিকোয়ারমেন্ট অনুযায়ী ছোট বড় করে দিতে পারবেন।
বাণিজ্য মেলার ব্যাপক সাড়া ফেলেছে কারাবন্দীদের হাতে তৈরি গৃহস্থালী উপকরণের স্টল, কারাপণ্য। বাঁশ, বেত, কাঠ ও পাটের তৈরি প্রায় 400 পণ্যে সেজেছে পুরো প্যাভিলিয়ন। এই উদ্যোগ কয়েদিদের সংশোধনের পাশাপাশি সাজা শেষে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করে দেবে বলে মনে করেন ক্রেতারা। কারাগারের মানুষরা তারা অনেক সুন্দর করে বিভিন্ন জিনিস বানিয়েছে। তো আমি ব্যাগ দেখলাম, পাটের কিছু জিনিস দেখলাম, ঘর সাজানোর অনেক জিনিস আছে। সো আর সবচেয়ে বড় কথা হচ্ছে হাতের তৈরি জিনিস বা হচ্ছে আমাদের একটা গ্রামীণ ঐতিহ্য আছে। কারাপণ্যের স্টল ইনচার্জ বলেন, পণ্য বিক্রির লভ্যাংশের অর্ধেক কারাবন্দীদের দেওয়া হবে। এই অর্থ নিজের ও পরিবারের কাছে খরচ করতে পারবেন তারা। বাকি অর্ধেক অর্থ যাবে সরকারি কোষাগারে। বন্দীরা পুনর্বাসিত হচ্ছে, আমরা যাদেরকে অপরাধী বলছি তারা পুনর্বাসিত হচ্ছে, তারা সংশোধিত হচ্ছে। এই সংশোধনের ধারাটা যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলে আমরা সামাজিক ব্যবসা বলে যে কথাটা আমরা বলছি সেটাকে বাস্তবে রূপ দিতে পারবো। ছুটির দিন ছাড়া মেলা জমে না এমন অভিযোগ বিক্রেতাদের। তবে ক্রেতা দর্শনার্থীরা বলছেন, রাজধানী থেকে বেশি দূরত্বের কারণে জমছে না বাণিজ্য মেলা। টিকেটের সিস্টেমটা এটা ভালো করেছে আগের থেকে। এবার একটু কমই দেখতে পাচ্ছি, কারণ আগারগাঁওতে যখন ছিল তখন একটু কম্পারেটিভলি একটু বেশি ছিল। এক মাসের বাণিজ্য মেলা ছুটির দিন বাদে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, আর ছুটির দিন চলে রাত 10টা পর্যন্ত। শাহিনুল ইসলাম সাগর, এখন পূর্বাচল। সব স্বাস্থ্য পরীক্ষা শেষে শুক্রবারের মধ্যে খালেদা জিয়ার চিকিৎসার পরবর্তী ধাপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আর যুক্তরাজ্য বিএনপির সভাপতি MM মালেক জানান, ধীরে ধীরে হাঁটতে শুরু করেছেন বেগম জিয়া। গতকালকে উনি অনেকটা ইনডোরে হাঁটারুটি করেছেন এবং নার্সরা, ডাক্তাররা তারা কোয়াইট কনভিন্স, এবং বাংলাদেশি টিমও তারা কোয়াইট কনভিন্স। মানে সবাই খুশি যে উনি অনেকটা বেটার হচ্ছেন। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ভিতরে আছেন, ডক্টর জুবাইদা আছেন, শারমিলা আছেন, এবং ব্যারিস্টার জাইমাও বিকালের দিকে আসেন এবং রাত্রে যান তাদের নাতিনরা। মানে সবাই মিলে আলহামদুলিল্লাহ। ওনার শারীরিক যে সমস্ত অসুবিধার জন্য, বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই। এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে। কাজে সব কিছু মিলিয়ে তারপরে ওনারা শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায়। এখন যেটা প্রয়োজন, অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি যে সমস্ত পরিবর্তন আনা প্রয়োজন সেগুলো আনা হচ্ছে। পৌষের শেষে এসে শীত মুড়ে নিয়েছে শহর থেকে গ্রাম। তীব্র ঠান্ডার সাথে উত্তরের হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। এতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালাতে দেখা যাচ্ছে ছিন্নমূল মানুষদের। সেই খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক চক্রবর্তী এবং পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর রহমান। শুরুতেই যাচ্ছি অনিকের কাছে। অনিক, জানাবেন চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা কত? শম্পা, চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস আজ সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করেছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সকাল 9টার সময় আবারও একটা তাপমাত্রা রেকর্ড করা হবে। সেখানে কিন্তু তাপমাত্রা আরও নিচে নেমে চলে আসবে বলছে চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস। এরই মধ্যে এই যে শীতের প্রকোপে চুয়াডাঙ্গার যারা নিম্ন আয়ের মানুষ আছে, শ্রমজীবী যারা মানুষ আছে, শ্রমিক আছে, তারা কিন্তু চরম আকার একটা দুর্ভোগে পড়েছে। বিশেষ করে আপনি ঠিক দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে যারা দিন আনা খেটে খাওয়া মানুষ, শ্রমিক, যারা প্রতিদিনের ন্যায় আজও আসলে শ্রম বিক্রি করতে এসেছে এই হাটে। আসলে এখন পর্যন্ত তারা শুধু অপেক্ষাই করছে, তারা আসলে কোনো কাজের আসলে সন্ধান এখন পর্যন্ত পায়নি। এর মূল কারণ হচ্ছে এই শীত। কারণ তাদের সাথে আমার কথা হয়েছিল, তারা বলছে যে অন্যান্য দিন আসলে তারা খুব সকালে কাজ পেলেও
শীতের এই কয়দিন আসলে তাদের যে কষ্টের সাথে যেরকম দুর্ভোগ, সেই সাথে আসলে তারা কাজ না পেয়ে অনেক সময় বাসায় ফিরে যাচ্ছে। পাশাপাশি শুধু শ্রমিক, এই দিনমজুর নয়, আমি দেখেছি যে যারা সাধারণ মানুষ আছে এই চুয়াডাঙ্গা, তারা কিন্তু আসলে এই শীতে দুর্ভোগেই পড়েছে। সকাল থেকে আসলে কুয়াশা না থাকলেও শীতের যে প্রকোপ সেটি আসলে আমি লক্ষ্য করেছি। পাশাপাশি সড়কের পাশে খড়কুটোর সাথে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে যারা খুব সকালে উঠেছে। এছাড়া শুধু সকাল নয়, বেলা বাড়লে সূর্যের দেখা মিললেও সেই সূর্যের উত্তাপ থাকছে না শম্পা। সন্ধ্যার পরে এই শীতের প্রকোপ আরও বেড়ে যাচ্ছে, তখন আসলে সাধারণ মানুষের উপস্থিতি সড়কে কমে যাচ্ছে। খুব প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু সকাল এবং সন্ধ্যার পরে বাসার বাইরে বেরোচ্ছে না। পাশাপাশি এই শীত হঠাৎ করে বেড়ে যাওয়ায় এই পুরাতন যে কাপড়ের দোকান আছে, বিশেষ করে সেখানে বেচা কেনার বেড়েছে। সেই পুরাতন কাপড়ের দোকানগুলোতে আমি দেখেছি যে নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষের আসলে ভিড় প্রতিদিনই থাকছে। আমার সাথে বেশ কয়েকজন পুরাতন কাপড় যারা বিক্রি করে সেই ব্যবসায়ীদের কথা হয়েছিল, তারা বলছে যে শীত যত বাড়বে তাদের বেচা কেনা ঠিক ততটাই বেড়ে যাবে। শীত কমে আসলে বেচাকেনা কমে যায়, সুতরাং এই সময়টাতে আসলে তারা বেচা বিক্রি তাদের খুব ভালো বলছে। পাশাপাশি আমি দেখেছি যে বাজার ঘাটেও আসলে মানুষের উপস্থিতি কিন্তু খুবই কম। আবহাওয়া অফিস বলছে সে সামনে যে দিনগুলো আসে সেই দিনগুলো কিন্তু ভয়াবহ, শীত বাড়বে, ঘন কুয়াশায় ঢাকা পড়বে চুয়াডাঙ্গা চারিপাশ। তো শীত পরিস্থিতি নিয়ে শম্পা আমার কাছে চুয়াডাঙ্গা থেকে এই ছিল সব শেষ। শীতে ভোগান্তির খবরাখবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মী অনেক চক্রবর্তী। এবারে যেতে চাই পঞ্চগড়ের সহকর্মী লুৎফর রহমানের কাছে। লুৎফর, জানাবেন নিম্ন আয়ের মানুষের ভোগান্তির কি চিত্র দেখতে পাচ্ছেন আপনি? শম্পা, গতকাল পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 12.7 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় তাপমাত্রা কিন্তু বেশ কমেছে এবং আমরা দেখেছি পৌষের শুরু থেকে কিন্তু তাপমাত্রা বেশিরভাগ সময় এক অঙ্কে বিরাজ করছে এবং মাঝারি থেকে এবং যে নিম্ন শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে পঞ্চগড়ের উপর দিয়ে এবং আমরা দেখেছি যে এই সময়টিতে বেশিরভাগই যে শীতের তীব্রতা থাকছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। তবে অন্যান্য বছরের সাথে যদি এবারের পৌষের আমরা তুলনা করি, যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যে এবার কিন্তু বেশিরভাগ সময় দিনে কিন্তু সূর্যের দেখা মিলছে এবং যে শীতের তীব্রতা সেটি সন্ধ্যা থেকে শুরু হচ্ছে, বিকেল গড়াতে তাপমাত্রা নামতে থাকে এবং রাতে কিন্তু তাপমাত্রা এককে বিরাজ করে এবং কখনো ঘন কুয়াশা, কখনো হালকা কুয়াশা এবং যে উত্তরে যে ঠান্ডা বাতাস সেটি জনপদের উপর দিয়ে বয়ে যায়। অন্যান্য বছরগুলোতে আমরা দেখেছি যে টানা এক সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা ছিল জনপদ এবং সূর্যের দেখা যায়নি এমন একটি পরিবেশ ছিল। আমরা পরিবেশবিদদের সাথে কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু এমনটি দেখা যাচ্ছে এবং গত কয়েকদিনে কিন্তু এইরকম চিত্রই আমরা লক্ষ্য করছি। পুরো পৌষ যে চিত্রটি দেখা গেল যে আসলে বেশিরভাগ সময় দিনের সূর্যের দেখা মিলেছে এবং তখন কিন্তু তাপমাত্রা গিয়ে দাঁড়ায় 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং দিনের যে এবং রাতের যে তাপমাত্রার ব্যবধান সেটি কিন্তু বেড়েছে এবং শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ের যারা খেটে খাওয়া মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ রয়েছে, তারা কিন্তু দুর্ভোগে পড়েন। পঞ্চগড়ের বেশিরভাগ মানুষের শ্রমজীবী মানুষ, আর এই জেলায় কিন্তু তেমন ভারী শিল্প প্রতিষ্ঠান না থাকায় বেশিরভাগ শ্রমিক কিন্তু কৃষিজীবী। তারা কিন্তু এই সময়টিতে তারা তেমন কোনো কাজ পান না, তাদেরকে বেকার সময় কাটাতে হয়। তাছাড়া নদীর যারা বালু এবং পাথর শ্রমিক রয়েছেন তারাও কিন্তু কষ্ট করেন এই সময়টিতে এবং অনেকে কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে প্রয়োজনীয় সংখ্যক শীত বস্ত্রের অভাবে। তো শম্পা, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের শান্তি চিত্র। প্রকৃতিতে ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছে, এতে ভোগান্তি বাড়ছে নিম্ন আয়ের মানুষের। সেই খবর পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী লুৎফর রহমান। এদিকে পরিবেশ দূষণে মারাত্মক রূপ নিয়েছে খুলনা মহানগর। রাস্তার পাশে ফেলে রাখা আবর্জনায় ছড়াচ্ছে দুর্গন্ধ, বায়ু বা শব্দ, কোনো জায়গাতেই শান্তি নেই। দ্রুত সময়ের মধ্যে দূষণ রোধ করতে না পারলে এই পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে পারে, এমন তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরো জানাচ্ছেন রামিম চৌধুরী। শান্তনগরী খুলনার পরিবেশ যেন দিন দিন অশান্ত হয়ে উঠছে। নিয়ন্ত্রণের বাইরে পানি, বায়ু বা শব্দ দূষণের মাত্রা। খুলনার নিরালার মোড় এলাকা, যেখানে সড়কের অর্ধেকটা জুড়েই স্তূপ করে রাখা হয়েছে ময়লা। জনবহুল এই এলাকায় চলাচলে দুর্গন্ধ আর অস্বাস্থ্যকর পরিবেশে ওষ্ঠাগত জীবন।
একই অবস্থা নিউ মার্কেটের পেছনের সড়কের। রাস্তার পাশে আবর্জনা রাখায় দুর্গন্ধে অচল ব্যবসা বাণিজ্য। এছাড়া নগরীর রূপসাঘাট থেকে শিববাড়ি মোড় পর্যন্ত বিভিন্ন জায়গায় চোখে পড়বে একই চিত্র। ডাস্টবিনের জন্য আমাদের এখানে চলাচলের অনেক সমস্যা হচ্ছে, মুখে গন্ধের কারণে মুখে হাত দিয়ে যাওয়া লাগে। একদম মেইন রোডের পরে ডাস্টবিন, দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে বা ঘটে। খুব খারাপ লাগে, যেহেতু অনেক বেশি দুর্গন্ধ ছড়ায় আর জায়গাটা অনেক নোংরা হয়ে আছে, অনেক সমস্যা হয়। এইগুলো দুর্গন্ধের জন্য আমরা এখানে টেকতে পারি না, বরং কাস্টমার যদি আসে কাস্টমারও এখানে দাঁড়াতে পারে না। এখানে গন্ধতে একটা লোক দাঁড়ায় না, একটা কাস্টমার আসে না, আমরা বেচা কেনা করতে পারি না, লোকজনের অনেক সমস্যা হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। খুলনার প্রধান সড়কগুলোর বাইরে অলিগলিতে ঢুকলেই দেখা যায় নগরীর অসচেতনতার চিত্র। একে তো সরু ড্রেনগুলোর অচল অবস্থা, তার উপরে আশপাশের মানুষের ফেলা আবর্জনা ছড়াচ্ছে দুর্গন্ধ। সিটি কর্পোরেশনের দেওয়া তথ্য মতে প্রতিদিন নগরীতে প্রায় 1000 টন ময়লা আবর্জনা হয়। তবে 800 টন ময়লা সিটি কর্পোরেশন থেকে অপসারণ করা হলেও বাকি 200 টন পড়ে থাকে বিভিন্ন ড্রেন আর বাসাবাড়ির আশপাশে। ময়লার ব্যাপারে কোনো ছাড় নাই, যতক্ষণ না কিচেন ওয়েস্ট রাস্তায় পড়বে, এক্সচেঞ্জগুলো পড়বে, আমরা সেটা নিয়ে যাব। এটা কিন্তু আমাদের বর্তমান চ্যালেঞ্জ। এবং সন্ধ্যার পরেও দেখবেন আপনি 9টা 10টা যাই দেখবেন ময়লা নাই, সে একদম ভালো অবস্থানে আছে। এইটা একটা পর্যায়ে চলে আসছে। বিভিন্ন জনবহুল এলাকা বা রাস্তার পাশে পড়ে থাকা এমন আবর্জনা পরিবেশকে যেমন নষ্ট করছে, তেমনি বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। একই সাথে নগরীতে পাল্লা দিয়ে বাড়ছে বায়ু ও শব্দ দূষণের পরিমাণ। বিভিন্ন যানবাহনের হর্ন এবং কালো ধোঁয়া যেন আরও পরিবেশকে উত্তপ্ত করে তুলছে। খুলনায় বায়ু দূষণের একটি অন্যতম কারণ ড্রেন থেকে ময়লা তুলে রাস্তার উপরে ফেলে রাখা আর সড়কে রাখা নির্মাণ সামগ্রী, যাতে মাত্রাতিরিক্ত ধুলাবালি মিশছে বাতাসে। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে বাতাসের বিভিন্ন উপাদান পরীক্ষা করে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের পরিমাণ নির্ধারণ করা হয়, যেখানে এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্সকে 50-এর উপরে গেলেই জনজীবনে ঝুঁকিপূর্ণ, সেখানে নগরীর বিভিন্ন এলাকায় এর পরিমাণ 150-এর উপরে। একই সাথে নগরীতে শব্দ দূষণের পরিমাণও কম নয়। আমরা বায়ু দূষণের জন্য নিয়মিতভাবে মোবাইল কোড করতেছি, এনফোর্সমেন্ট কার্যক্রম চালাচ্ছি। যে সমস্ত জায়গাতে বায়ু দূষণ সংক্রান্ত বিষয়গুলো থাকে সেই সমস্ত আমরা কঠোরভাবে এটা ব্যবস্থা নিয়ে থাকি। শব্দ দূষণের আমাদের রেগুলার মোবাইল কোড হচ্ছে, তাদেরকে জেল জরিমানা করা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিবেশকে ভালো রাখার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। বিশেষজ্ঞদের মতে পরিবেশ নষ্ট হওয়ার সবথেকে বড় কারণ অপরিকল্পিত নগরায়ন ও অব্যবস্থাপনা। প্রতিষেধক বা প্রতিকারের যে উপায়, এই উপায়ের দিকে কিন্তু আমরা নজর দিচ্ছি না। আমরা সবসময় সামনের দিকে, আমাদের ডিমান্ড বেশি, এই ডিমান্ড কমাতে হবে। রিসার্চ হচ্ছে না, ওয়াটার রিসার্চ হচ্ছে না। এই ড্রেনের যে ময়লা আবর্জনা ওই কী করে সিটি কর্পোরেশনের সুইপাররা ওখান থেকে তুলে রাস্তার পরে ফেলে, দেখবেন যে 30% ওই আবর্জনা ময়লা কিন্তু ওখানে থেকে যায়। প্রায় 16 লাখ মানুষের বসবাস খুলনা নগরীতে, তাই সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্য অপসারণ ও বায়ু দূষণ রোধ করতে প্রশাসনের সঠিক তদারকির প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। রামিম চৌধুরী, এখন, খুলনা। কিশোরগঞ্জের হাওর সহ পুরো জেলায় চলছে বোরো আবাদ। শীত উপেক্ষা করে জমি তৈরি এবং চারা রোপণে ব্যস্ত কৃষকরা। জেলায় এবছর 1,68,000 হেক্টরের বেশি জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা। আবহাওয়া অনুকূলে থাকলে যেখান থেকে 4,000 কোটি টাকার ধান চাল উৎপাদনের আশা। তবে সার, ডিজেল এবং কীটনাশকের বাড়তি দামের অভিযোগ কৃষকদের। আরও জানাচ্ছেন মশিউর কায়েস। কুয়াশা আর রক্তিম সূর্যের আভায় জানান দিচ্ছে পৌষের ভোরের। কুয়াশা ভেদ করে ভোরের আলো মাটিতে না পড়তে ফসলের মাঠে হাজির কৃষকরা। বিস্তীর্ণ হাওর সহ পুরো জেলায় চলছে বোরো চাষের কর্মযজ্ঞ। চলতি মৌসুমে জেলায় 1,68,100 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্য নির্ধারণ করেছে কৃষি বিভাগ, যার মধ্যে 1,04,000 হেক্টর জমি হাওর অঞ্চলে। খরা, বন্যার মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে দ্রুত ফসল ঘরে তোলার লক্ষ্যে এসব জমিতে পুরো দমে চলছে চাষাবাদ। তবে দেখা দিয়েছে সার ও পানির সংকট। জমি এখন চাষ করলে মই দিতে হয় না, মই দিলে রুইতে হয় না, সাফুন না, পানি নাই মাঠের মেঝে। ডিজেল, সার, শ্রমিক সহ কৃষি উপকরণের দাম বাড়ায় বিপাকী কৃষকরা।
পুরো বছরের জীবিকার একমাত্র অবলম্বন হওয়ায় উৎপাদন ব্যয় মিটিয়ে লাভের মুখ দেখা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। ডিজেলের দর বেশি, সবকিছু বেশি, কিছু আগের চেয়ে কম নাই। গত বছর আগেবার আছেন 700 টাকা বস্তা, 800 টাকা বস্তা, আমাকে 2200 টাকা বস্তা হয়েছে। সরকার যদি আমরা বিদ্যুৎ দেয় তাহলে আমরা সুবিধা হয় বা আমরা বাঁচি। এদিকে লক্ষ্যমাত্রা পূরণে কৃষকদের সার্বিক সহায়তা করছে কৃষি বিভাগ। আশা, আবহাওয়া অনুকূলে থাকলে ছাড়িয়ে যাবে উৎপাদন লক্ষ্যমাত্রা। লক্ষ্যমাত্রা পূরণে কৃষকদের পাশে থেকে তাদেরকে বিভিন্ন সহায়তা করছি। 80 মেট্রিক টন বীজ বিনামূল্যে 40,000 কৃষকের মধ্যে বিতরণ করেছি। একটা অভিযোগ কৃষকের কাছ থেকে আছে যে দাম, ডিজেলের দাম, সারের দাম, এই দামগুলো নির্ধারিত মূল্যের বাইরে যদি কোনো কৃষক কোনো ব্যবসায়ী সেটা সুযোগ গ্রহণ করতেছে, আমরা সর্বদা চেষ্টা করতেছি যাতে এটা গ্রহণ করে না। তারপরে যদি কোথাও কোনো অভিযোগ আসে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব। জেলায় চলতি মৌসুমে উৎপাদিত ধান থেকে 7,88,000 টন চাল উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। ব্যুরো ধান হাওরের প্রধান অর্থকরী ফসল। নানা প্রতিকূলতা আর প্রতিবন্ধকতা নিয়ে কৃষক বুনে চলেছে তাদের সোনালী স্বপ্ন। স্বপ্নপথে নানা বাধা দূর করতে পারলে দেশের খাদ্য চাহিদা মিটিয়ে অর্থনীতিতে রাখবে বড় ভূমিকা মনে করছেন সংশ্লিষ্টরা। মশহুর কায়েস, এখন কিশোরগঞ্জ। উত্তরবঙ্গের সর্ববৃহৎ মাছের পাইকারি বাজার মহেশলুটি মাছের আড়ত। এখানে চলনবিল সহ বিভিন্ন জলাশয় এবং পুকুরে উৎপাদিত নানা প্রজাতির দেশীয় মাছ পাওয়া যায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, প্রতিদিন কত টাকার মাছ এখানে বেচা কেনা হয় জানাবেন? যে সম্পর্কে আপনি যেটা বলছিলেন যে আসলে ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু এই উত্তরবঙ্গের যে সর্ববৃহৎ মাছের আড়ত সিরাজগঞ্জের এই মহেশলুটি মাছের আড়ত কিন্তু কেনাবেচা জমজমাট হয়ে ওঠে এবং এই আড়তটি কিন্তু মূলত চলন বিলের যে দেশীয় প্রজাতির মাছ রয়েছে সেই মাছ কেনা বেচার জন্য কিন্তু প্রসিদ্ধ। তবে এখন যেহেতু শুষ্ক মৌসুম, চলন বিলে পানি কম থাকার কারণে দেশীয় যে মাছগুলো বিলের সেগুলোর কিন্তু সরবরাহ অনেকটাই কমেছে। তবে পুকুর এবং জলাশয়ে যে উৎপাদিত মাছগুলো রয়েছে, চাষের মাছ বিশেষ করে, এই মাছগুলো কিন্তু সরবরাহ আমরা অনেক বেশি দেখেছি। বিশেষ করে রুই, কাতল, বোয়াল, পুঁটি মাছ সহ আরো যেগুলো দেশীয় প্রজাতির মাছ রয়েছে সেগুলোর কিন্তু সরবরাহ পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং সকাল থেকেই কিন্তু কেনাবেচা কিন্তু জমজমাট হয়ে উঠেছে এই মহেশলুটি মাছের আড়তে। আজকে মূলত যে মাছগুলো বিক্রি হচ্ছে তার মধ্যে রুই বিক্রি হচ্ছে 220 টাকা থেকে 450 টাকা কেজি দরে এবং কাতল বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা এবং শিং মাছ বিক্রি হচ্ছে 400 টাকা থেকে 800 টাকা কেজি দরে। এছাড়া কই মাছও কিন্তু 200 টাকা থেকে 400 টাকা আকার ভেদে এই মাছগুলো আসলে আজকে কেনা বেচা হচ্ছে। তবে প্রতিদিন যারা বিভিন্ন জেলা থেকে যে পাইকারগুলো আসছেন তারা যেটি জানিয়েছেন যে এই আড়তে প্রতিদিন 2 থেকে 3 কোটি টাকার কিন্তু প্রতিদিন মাছ কেনা বেচা হয় এবং এই মাছগুলো কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সহ রাজধানী ঢাকাতেও কিন্তু এখানকার মাছ সরবরাহ করা হয়, যে কারণে এই মাছের আসলে চাহিদা বেশি থাকার কারণে দামও কিন্তু এখানে অনেকটাই কম। আপনাকে জানিয়ে রাখি যে এটি যেহেতু পাইকারি আড়ত, এখানে কিন্তু নিলামের মাধ্যমে মাছ কেনা বেচা হয়ে থাকে এবং প্রতিদিন কিন্তু প্রায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে 5 থেকে 700 পাইকার কিন্তু এই আড়তে প্রতিদিন আসে এবং ভোর থেকে সকাল 8টা পর্যন্ত এই হাটে কেনা বেচা হয় এবং এরপরে কিন্তু এই মাছগুলো নিয়ে দেশের বিভিন্ন স্থানে যারা পাইকার রয়েছে তারা নিয়ে কিন্তু সেই মাছগুলো বিক্রি করে থাকেন। তবে মাছের যেহেতু দেশীয় মাছের সরবরাহ এখানে বেশি রয়েছে সে কারণে কেনা বেচাও কিন্তু এখানে জমজমাট রয়েছে প্রতিদিন। তো সম্পাদ সিরাজগঞ্জের এই মহেশলুটি মাছের আড়ত থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ গঠনের অঙ্গীকার পূরণ করছেন প্রবাসীরা। আগের বছরের তুলনায় গেল বছরে 26% বেশি রেমিটেন্স পাঠিয়েছেন তারা। 2024 সালের আগস্ট মাসে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানোর তালিকায় শীর্ষে ছিলেন মালয়েশিয়ার প্রবাসীরা। বৈধ পথে রেমিটেন্স পাঠাতে হাইকমিশনের সেবার মান বৃদ্ধি সহ নানা দাবির কথা তুলে ধরেছেন তারা। মালয়েশিয়া থেকে শাহরিয়ার তারাকের প্রতিবেদনে বিস্তারিত। গেল আগস্টে ক্ষমতার পালাবদলের পর দেশ পুনর্গঠনে কার্যকর ভূমিকা রেখে চলেছেন প্রবাসী বাংলাদেশিরা। হাসিনা সরকারের পতনের পর রেমিটেন্স প্রবাহে বেড়েছে গতি। গত 5 মাসে রেমিটেন্স বেড়েছে $3 বিলিয়ন। 2023 সালের তুলনায় যা 26% বেশি।
দেশের প্রবাসী আয়ের ভিত মজবুত রাখার অন্যতম অংশীজন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। গেল আগস্টে 2,990 কোটি টাকার বেশি রেমিটেন্স পাঠিয়েছেন তারা, যা 2024 সালে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স। প্রত্যেকটা প্রবাসী ব্যাংকমুখী হয়েছে, আগের থেকে অনেকে ব্যাংকে টাকা পাঠানোর প্রতি স্বাচ্ছন্দ্য বোধ করে। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর যাতে মূল্য কমিয়ে আনা হয় এবং তারা দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারে, সেটা আমাদের নতুন সরকারের প্রতি আহ্বান। তবে এত কিছুর পরও পাসপোর্ট নিয়ে ভোগান্তি, হাইকমিশনের সেবার মান না বাড়া এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বহাল রাখায় ক্ষোভ জানান প্রবাসীরা। প্রবাসী আয়ে প্রণোদনা 2.5% থেকে বাড়িয়ে 5% করার দাবিও জানান তারা। বৈধ পথে টাকা পাঠাই, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই, যাতে আমাদের টাকাটা, আমাদের রেমিটেন্সটা যাতে নিরাপত্তায় আমাদের দেশে পৌঁছায়। প্রবাসীদের ভিতরে উপচে পড়া ভিড় এবং সবাই বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আগ্রহী। আমাদের এখানে সমস্যা সেটা পাসপোর্ট নিয়ে সমস্যা। হাজার হাজার প্রবাসী ভোগান্তিতে আছে পাসপোর্ট নিয়ে। আগে যারা এম্বাসিটা ছিল তারা এখনো আছে ওইখানে বসে, কোনো একটা কাজ নিয়ে গেলেই টাকা। রেমিটেন্সের এই ঊর্ধ্বগামী ধারা অব্যাহত রাখতে অর্থ পাচার রোধে অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। দেশের বাইরের প্রসঙ্গ, ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পরপরই ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রিনল্যান্ড এবং পানামাকে ছাপিয়ে এই গুঞ্জনে সরব কূটনৈতিক অঙ্গন। তবে বিশ্লেষকদের ধারণা, হামলার হুমকি দিয়ে ইরানের কাছ থেকে পরমাণু কর্মসূচি বন্ধের প্রতিশ্রুতি চান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ওয়াশিংটনের হামলার শঙ্কার মধ্যেই নিজেদের অস্ত্র ভাণ্ডারে 1000 ড্রোন যুক্ত করল তেহরান। আরও জানাচ্ছেন নাফি আরমান মনন। পুরোদস্তুর রাজনীতিবিদ হবার আগে আবাসন ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন ডোনাল্ড ট্রাম্প। তাই যুক্তরাষ্ট্র, এমনকি পৃথিবীর সর্বোচ্চ শক্তিধর ব্যক্তি হবার পরেও দায়িত্বশীলতার বদলে আগ্রাসী আচরণে বিশ্বাসী এই নেতা। আর মাত্র কদিন বাদেই দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে রিপাবলিকান এই নেতার একের পর এক হুমকির জেরে শঙ্কায় ইরান। দায়িত্ব গ্রহণের পর তেহরানে হামলা চালাবে ওয়াশিংটন, এমন গুঞ্জনে সরব কূটনৈতিক অঙ্গন। সামনে কি হতে পারে তা নিয়ে বিশ্লেষকরাও সন্দিহান। তবে তাদের দাবি, প্রতিপক্ষকে চাপে রাখার মাধ্যমে ভালো প্রস্তাব পেতে চান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের কাঙ্ক্ষিত প্রস্তাবটি হতে পারে তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধের প্রতিশ্রুতি। Donald Trump enjoys saying outrageous things, and it may be that it's an opening negotiating position, it may be that it's a literal plan of action. We don't know, and that in itself is the point. He really enjoys keeping people guessing, keeping his opponents off kilter. He thinks that that gives him strength in any of his negotiating positions, and people just don't know what he might do. তবে ট্রাম্পকে ইতিহাসের সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে ইরান। সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলায় রক্ষণভাগ শক্তিশালী করার দিকে মনোনিবেশ করছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। ইতোমধ্যেই নিজেদের অস্ত্র ভাণ্ডারে যোগ করা হয়েছে 1000 শক্তিশালী ড্রোন। রাডার ফাঁকি দিয়ে ধ্বংসাত্মক এই ড্রোনগুলো 2000 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। با کسب اجازه از محضر مبارک فرماندهی معظم کل قوا دستمان بسیار بسیار پرتر از پیش است. با تمام قدرت از این ملت بزرگ دفاع کنیم. জানুয়ারিতে 2 মাসব্যাপী সামরিক মহড়া শুরু করে আইআরজিসি। নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভাণ্ডার প্রকাশ্যে আনার পাশাপাশি আকাশ প্রতিরক্ষায় প্রদর্শন করা হয়েছে নতুন অস্ত্র। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের সঙ্গে সমঝোতার জন্য যুক্তরাষ্ট্রকে পাল্টা চাপে রাখতে মহড়া চালানোর কৌশল অবলম্বন করছে পেজেশকিয়ান প্রশাসন। নাফি আরমান মনন, এখন বিশ্ব। এর সাথে শেষ করছি এখন সকাল। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া পর্যালোচনা রাজনৈতিক দলগুলোর সময় দিলেও সরকারকে ছাড় নয় বলছেন বৈষম্য বিরোধীরা। বগুড়ায় অভ্যন্তরীণ বিমানবন্দর চালু হলে গতি বাড়বে শিল্প খাতে বলছেন স্থানীয়রা। সুযোগ হবে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের। ফেব্রুয়ারিতেই চট্টগ্রাম কক্সবাজার রুটে আরও 2টি ট্রেন চালু, পর্যায়ক্রমে রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হবে পর্যটন শহর। এবং ট্রাম্পের শপথের পরে ইরানে মার্কিন হামলার গুঞ্জন, তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধেই ওয়াশিংটনের হুমকি বলছেন বিশ্লেষকরা।
শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।